আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইউনিক স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফিন্যান্স ব্যাংকিং বিমার দ্বিতীয় পত্রের তৃতীয় লেকচার এটা। আমরা আজকের ক্লাসে চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে কিন্তু ফিন্যান্সের উপর আমরা লেকচার 1-এ তোমার ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা এবং লেকচার 2-তে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 4 ব্যাংক হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা যারা জয়েন হয়েছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবা। আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে প্রতি শুক্রবার রাত 10টায় তোমাদের সাথে ফাইন্যান্স সেকেন্ড পেপার নিয়ে আমি হাজির থাকছি। অবশ্যই আমরা সেকেন্ড পেপার শেষ করার পর প্রয়োজন পড়লে আমরা ফার্স্ট পেপারের উপরও ক্লাস দিব। ক্লাসটা শুরু করছি, তোমরা একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, অ্যাটলিস্ট মেনশন দিয়ে দাও। মেনশন দিয়ে দিলে কী হবে, সবাই আমরা একসাথে ক্লাসটা করতে পারবো। তাহলে শুরু করি। আমরা আজকে আমরা ব্যাংক হিসাব নিয়ে আলোচনা করব। আমাদের সাথে নাসিম স্যার আছে। নাসিম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাদের সাথে নাসিম স্যার আছে। তাহলে একটু কষ্ট করে, নাসিম স্যার কিন্তু মেনশন দিয়ে দিয়েছে, তোমরা একটু মেনশন দিয়ে দাও বন্ধুদেরকে। তাহলে দেখো, আমরা আজকে ব্যাংক হিসাব নিয়ে আলোচনা করব। ব্যাংক হিসাব। তাহলে প্রথমে আসি, আমরা আজকের ক্লাসে কি কি বিষয় শিখব। আমরা আজকের ক্লাসে শিখব ব্যাংক হিসাবের ধারণা, ব্যাংক হিসাবের গুরুত্ব, ব্যাংক হিসাবের প্রকারভেদ। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকেই তোমাদের এই অধ্যায় হতে সৃজনশীল প্রশ্ন হবে। তাহলে কোন জায়গা থেকে এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন হবে? এই অধ্যায় থেকে তোমাদের ব্যাংক হিসাবের প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। বিশেষ করে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব, এগুলো থেকে প্রশ্ন আসে। তারপর আমরা আলোচনা করব ব্যাংক হিসাব করার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়গুলো কি কি। যখন তুমি কোনো একটা ব্যাংক হিসাব খুলতে যাবা, তখন তুমি কি কি বিষয়গুলো বিবেচনা করে ওই ব্যাংকে অ্যাকাউন্টটা করবা, অথবা তুমি কোন অ্যাকাউন্টটা করবা, সঞ্চয়ী হিসাব করবা, চলতি হিসাব করবা নাকি স্থায়ী হিসাব করবা। তাহলে আমরা কি কি বিষয়গুলো বিবেচনা করে ব্যাংক হিসাব করবো, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর সর্বশেষ আমরা আলোচনা করব কেওয়াইসি ফর্মের ধারণা ও গুরুত্ব নিয়ে। কেওয়াইসি ফর্ম থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে। তাহলে আমরা শুরু করি ক্লাসটা, একদম শুরু থেকে শুরু করি। ব্যাংক হিসাবের ধারণা, ব্যাংক হিসাব কাকে বলে, ব্যাংক হিসাব কাকে বলে একটু বন্ধুদেরকে আবারও মেনশন করে দিতে হবে এবং কলেজের গ্রুপে তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আমরা যে কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা পৌঁছাই দিবা। তাহলে প্রথমে আসো। তাহলে দেখো, ব্যাংক হিসাবের ধারণা, ব্যাংক হিসাব কাকে বলে। ব্যাংক হিসাব হচ্ছে তোমার ব্যাংক যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের অর্থ জমা রাখে, জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ দেয় এবং অন্যান্য সব দেনা পাওনার হিসাব সমন্বয় করে তাকে ব্যাংক হিসাব বলা হয়। তাহলে দেখো, ব্যাংক হিসাবটা কি? ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংক যে প্রক্রিয়ার মাধ্যমে একজন গ্রাহককে অর্থ জমা রাখে, একজন গ্রাহকের অর্থ জমা রাখে এবং তুমি যে টাকাটা জমা রাখছো সেটা উত্তোলনের সুযোগ দেয় এবং অন্যান্য তুমি দেনা পাওনা হিসাব সমন্বয় করে তাকে আমরা বলবো ব্যাংক হিসাব। এই ব্যাংক হিসাব খোলার মাধ্যমে একজন ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক শুরু হয়। তাদের রিলেশনটা শুরু হয় কিসের মাধ্যমে? ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। তাহলে দেখো, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে গ্রাহকরা কি করতে পারে? গ্রাহকরা ব্যাংকে টাকা জমা রাখতে পারে এবং এই টাকাগুলো তারা উত্তোলনের সুযোগ পায়। এছাড়াও তারা বিভিন্ন দেনা পাওনার ক্ষেত্রে তারা এই ব্যাংক হিসাবকে ব্যবহার করতে পারে। তাহলে আমরা ব্যাংক হিসাবের সংজ্ঞাটা বুঝছি কিনা, দেখো, ব্যাংক হিসাবের সংজ্ঞাটা কি পাইছি? ব্যাংক যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের অর্থ জমা রাখে, জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ দেয় এবং অন্যান্য সব দেনা পাওনা হিসাব সমন্বয় করে তাকে আমরা ব্যাংক হিসাব বলবো। এবার আসো, এই ব্যাংক হিসাবের গুরুত্ব কি? ব্যাংক হিসাবের গুরুত্ব আছে কিনা একটু বলো তো। অবশ্যই ব্যাংক হিসাবের অনেক গুরুত্ব আছে। আমাদের নাসিম স্যার কিন্তু অলরেডি ওনার 2টা আইডি থেকে কিন্তু মেনশন দিয়ে দিছে। তোমরা একটু যারা যারা ক্লাসটা দেখতেছো চাইলে কষ্ট করে একটু বন্ধুদেরকে মেনশন দিতে পারো। তাহলে দেখো, আমাদের ব্যাংক হিসাবের গুরুত্বটা কি কি। আমাদের প্রাত্যহিক জীবনে ব্যাংক হিসাবের গুরুত্বগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিন্তু ব্যাংক হিসাবকে বিভিন্ন কাজে ব্যবহার করছি। দেখো, 1 নাম্বার হচ্ছে অর্থের নিরাপদ সংরক্ষণ। তোমার যে টাকাটা আছে, যদি এখন কোনো টাকা ক্যাশ অবস্থায় থাকে, এই ক্যাশ টাকাটার কিন্তু কি নাই, একটা নিরাপদ
তা নাই, এটা একটা ঝুঁকির মধ্যে আছে। তোমার টাকাটা কিন্তু হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, বা তোমার আগুন লেগে পুড়ে যেতে পারে, তাহলে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য তোমার অর্থটাকে নিরাপদে রাখার জন্য তোমাকে আগে একটা ব্যাংক হিসাব খুলতে হবে। এই ব্যাংক হিসাব খোলার মাধ্যমে তুমি ব্যাংকে চাইলে কি করতে পারবা, টাকাটা নিরাপদে সংরক্ষণ রাখতে পারবা। তাহলে দেখো, অর্থের নিরাপদ সংরক্ষণ রাখতে পারছো তুমি কিসের মাধ্যমে, ব্যাংক হিসাবের মাধ্যমে। তাহলে এটা একটা আমার কি ব্যাংক হিসাবের গুরুত্ব। 2 নাম্বার হচ্ছে তোমার সহজ স্থানান্তর। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে চাচ্ছ, টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছ। তাহলে দেখো, সহজ স্থানান্তর কি বললাম, তুমি টাকাটা কি করতে পারছো, এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে তুমি টাকাটা স্থানান্তর করবা। তুমি ক্যাশ টাকা রাখছো, এখন ক্যাশ টাকাটা তুমি যদি টাকার পরিমাণটা বেশি হয়, তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবা, তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় টাকাটা স্থানান্তরের ক্ষেত্রে একটা তুমি অসুবিধায় পড়তেছো। তাহলে এই সমস্যাটা তুমি কিভাবে সমাধান করতে পারছো। এছাড়াও তুমি যখন টাকাটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবা, এই টাকাটা কিন্তু তোমাকে ডাকাতি করে নিয়ে নিতে পারে বা চুরি করতে পারে। তাহলে এখানে কিন্তু স্থানান্তরের একটা কি আছে, অসুবিধা আছে। এই অসুবিধাটাকে, এই প্রবলেমটাকে তুমি কিভাবে সলভ করতে পারছো, তুমি সলভ করতে পারছো ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। যখন তোমার একটা ব্যাংক হিসাব থাকবে, তুমি খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারবা, টাকাটা ট্রান্সফার করতে পারবা, স্থানান্তর করতে পারবা। তাহলে এটা একটা আমাদের ব্যাংক হিসাবের গুরুত্ব। 3 নাম্বার আসো, ঝুঁকি হ্রাস। যেটা বললাম, তোমার কাছে টাকাটা ক্যাশ অবস্থায় থাকলে এটার একটা ঝুঁকি আছে, হারাই যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। তাহলে এই ঝুঁকিটা হ্রাস করতে পারছো কিভাবে, তুমি এটা ব্যাংকে রাখার মাধ্যমে, ব্যাংক হিসাব খুলে ব্যাংকে জমা রাখার মাধ্যমে। তাহলে এটা একটা আমার ব্যাংক হিসাবের গুরুত্ব। 4 নাম্বার হচ্ছে তথ্য সরবরাহ। দেখো, বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারী, এদের হচ্ছে বিভিন্ন আর্থিক তথ্যের প্রয়োজন হয়। এই তথ্যগুলো সাধারণত যারা ব্যাংক কর্মকর্তা রয়েছেন তাদের কাছে থাকে। এখন তুমি তথ্যটা কিন্তু তোমার যদি ওই অ্যাকাউন্টে, ওই ব্যাংকে যদি কোনো হিসাব না থাকে, তুমি হুট করে যা যদি বলো আমাকে এই বিষয়ে একটু কি পরামর্শ দেন, তাহলে কিন্তু তারা পরামর্শ দিবে না, বা দিলেও ভালো পরামর্শ তুমি পাবা না। সেক্ষেত্রে যখন তোমার ওই অ্যাকাউন্টে, ওই ব্যাংকে যখন একটা হিসাব থাকবে বা অ্যাকাউন্ট থাকবে, তখন তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তখন কিন্তু সে তোমাকে বিভিন্ন আর্থিক বিষয়ে তোমাকে তথ্য প্রদান করবে। তাহলে এই তথ্য সরবরাহের সুবিধাটা আমি পাচ্ছি কিসের মাধ্যমে, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। অমি অক্ষয় চন্দ্র বলছে, স্যার আপনার নাম কি? স্যার আপনার ম্যানেজমেন্ট ক্লাস আমি সব করছি ইউটিউবে, অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ। একটু তোমরা, আমি কিন্তু ম্যানেজমেন্টের পাশাপাশি এখন ফিনান্স ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি ইউটিউবে। ইনশাল্লাহ আমরা একটা প্লে লিস্ট করছি, ওখানে আমাদের ফিনান্স সবগুলো ক্লাস ইনশাল্লাহ আপলোড করা হবে। আমরা কিন্তু ফিনান্স প্রথম পত্রের উপর অলরেডি আমরা প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় 3টার উপর ক্লাস নিয়েছি। এবং আমাদের আর 2টা অধ্যায় বাকি আছে, এবং ফিনান্স সেকেন্ড পেপারের উপরেও কিন্তু আমরা ক্লাসগুলো অবশ্যই নিব। থ্যাংক ইউ তোমাকে। একটু তাহলে বন্ধুদেরকে একটু ক্লাসগুলো চাইলে শেয়ার করতে পারো। তাহলে আসো 5 নাম্বার, ঋণ সুবিধা। ঋণ সুবিধাটা কি দেখো, তুমি যখন একটা ব্যাংকে হিসাব খুলবা, ওখানে তুমি কিছু টাকা জমা রাখছো। ধরো তুমি কোনো একটা ব্যাংকে 1000 টাকা জমা রাখছো। এখন তোমার অ্যাকাউন্টে টাকা আছে কত, 1000 টাকা। এখন তুমি চাইলে এই ব্যাংক হিসাব থেকে তুমি 1000 টাকার বেশি টাকা কি করতে পারবা, উত্তোলন করতে পারবা। তাহলে ধরো তুমি 1500 টাকা কি করলা, উত্তোলন করলা। তোমার অ্যাকাউন্টে টাকা ছিল 1000 টাকা, তুমি উত্তোলন করছো কত টাকা, 1500 টাকা। তাহলে দেখো, অতিরিক্ত তুমি 500 টাকা কি করছো, ব্যাংক থেকে ঋণ নিতে পারছো। এই ঋণের সুবিধাটা তুমি কোথায় পাইছো, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। এছাড়াও তুমি যদি কোনো ঋণ নিতে যাও, ধরো তোমার কোনো টাকা নয়, তুমি একটা ব্যবসা করবা বা অন্য কিছু করবা, তোমার এখন ঋণের প্রয়োজন হয়। এখন ঋণটা তুমি কিভাবে নিবা, তুমি চাইলে ব্যাংক থেকে ঋণটা নিতে পারো। এর জন্য অবশ্যই তোমাকে আগে ব্যাংক হিসাব খুলতে হবে। তাহলে এই ঋণের সুবিধাটা তুমি পাচ্ছ কিসের মাধ্যমে, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। তাহলে এটা একটা কি গুরুত্ব, তোমার ব্যাংক হিসাবের গুরুত্ব। আমাদের সাথে বেলাল চলে আসছে, গৌরব দাস, তারপর সাকিবও আছে। সাকিব হচ্ছে আবার মার্কেটিং ক্লাসও করে, আবার এদিকে ফিনান্স ক্লাসও করে। বেলাল, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসো 6 নাম্বার হচ্ছে সঞ্চয় গঠন। দেখো, একটা যখন তোমার অ্যাকাউন্টে হিসাব থাকবে, তখন তুমি ওখানে কিছু টাকা জমা করবা। এই যে তুমি কিছু টাকা জমা রাখছো, তোমার কাছে যে টাকাগুলো অলস অবস্থায় পড়ে আছে, সেই টাকাগুলো তুমি ব্যাংকে রাখার মাধ্যমে তুমি কিন্তু একটা সঞ্চয় গঠন করতে পারছো। ধরো তুমি আগামী 5 বছর পর তুমি কি করবা, বিয়ে করবা। এখন আগামী 5 বছর পর যে তুমি বিয়ে করবা, এর জন্য তোমার অনেকগুলো টাকার প্রয়োজন। এখন এই টাকাগুলো তুমি চাইলে এখন থেকে কি করতে পারো, সঞ্চয় করতে পারো। তাহলে এই
যে তোমার সঞ্চয়টা গঠন করতে পারছো কিসের মাধ্যমে, এই ব্যাংক হিসাবের মাধ্যমে। অথবা তুমি ধরো নিয়ত করছো কি আগামী 2 বছর পর হজে যাবা, তাহলে এর জন্য তুমি এখন থেকে টাকা জমাতে পারছো, সঞ্চয় করতে পারছো, তাহলে এটা সুবিধাটা পাবা ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। 7 নম্বর আসো আয় বৃদ্ধি। আয় বৃদ্ধিটা কি? আয় বৃদ্ধিটা হচ্ছে তুমি যদি ব্যাংকে যদি কোনো টাকা রাখো, ব্যাংক টাকার উপরে তোমাকে একটা পার্সেন্টেজ দেবে, তোমাকে একটা সুদ দেবে, এরপরে তোমার টাকাটা হয়তো বাড়বে, আয় বৃদ্ধি হবে। 8 নম্বর হচ্ছে লেনদেনের নিষ্পত্তি। দেখো বিভিন্ন লেনদেন নিষ্পত্তি করার ক্ষেত্রে, ধরো লেনদেন নিষ্পত্তি বলতে তুমি কারো কাছ থেকে তুমি কোনো কাউকে ধরো তুমি কি দ্বারা পণ্য বিক্রি করছো, এখন ওর কাছ থেকে তুমি টাকাটা কিভাবে নিবা, তাহলে তুমি এই লেনদেনটা চাইলে ব্যাংক হিসাবের মাধ্যমে নিষ্পত্তি করতে পারো। তুমি ওর কাছ থেকে টাকাটা কি করতে পারো, ব্যাংক হিসাবের মাধ্যমে নিয়ে নিতে পারো। অথবা তুমি কাউকে এখন কি টাকা পাঠাতে চাচ্ছ, কেউ তোমার কাছ থেকে টাকা পায়, অথবা তুমি কোনো একটা কোম্পানি থেকে প্রোডাক্ট কিনবা, এখন তুমি এটা চাইলে কি করতে পারো, তোমার ব্যাংক হিসাবের মাধ্যমে তুমি লেনদেনটা সম্পাদন করতে পারো। তুমি টাকাটা ব্যাংকে পাঠাই দিবা, ও তোমাকে প্রোডাক্টটা দিয়ে দিল। তাহলে যে কোনো লেনদেন তুমি নিষ্পত্তি করতে পারবা কিসের মাধ্যমে, ব্যাংক হিসাবের মাধ্যমে। তাহলে প্রত্যেক জীবনে আমাদের ব্যাংক হিসাবের গুরুত্বগুলো তোমরা বুঝতে পারছো কিনা, আশা করছি তোমাদের যদি গুরুত্ব নিয়ে প্রশ্ন আসে, ব্যাংক হিসাবের গুরুত্ব নিয়ে সৃজনশীল আসবে বিশেষ করে, তাহলে তোমরা এই পয়েন্টগুলো, আমি যে কথাগুলো বললাম এইগুলোর আকারে যদি তোমরা লিখে দাও, আশা করছি তোমরা এখানে একটা ভালো মার্কস তুলতে পারবা। এবার আমরা আলোচনা করব হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্যে ব্যাংক হিসাবের গুরুত্ব কি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক হিসাবের গুরুত্ব নিয়ে আসলে আলোচনা করার মতো কিছু নাই, কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক হিসাব একটা এখন কি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। যে কোনো ব্যবসায়ীর কাছে দেখবা অবশ্যই একটা কি থাকবে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, অবশ্যই একটা ব্যাংকের হিসাব প্রয়োজন। যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো লেনদেন করতে হয়, এই লেনদেনগুলো সাধারণত ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক হিসাবের গুরুত্বগুলো আমরা কি পাই, দেখো 1 নাম্বার হচ্ছে নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো, যেটা আমি একটু আগে আলোচনা করছি। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু তোমার কি হয়, তাদের লেনদেনগুলো অনেক বড় ফিগারের হয়ে থাকে, তাহলে তোমার দেখো নগদ অর্থটা তোমার বহন করতে হয় না। তুমি এখন কোনো জায়গায় ব্যবসা করছো, চট্টগ্রামে তুমি ব্যবসা করছো, তুমি ঢাকা থেকে কি করো, ঢাকা থেকে তুমি পণ্য ক্রয় করো। এখন তুমি ঢাকা গেলা পণ্য ক্রয় করার জন্য, এখন টাকাগুলো তো তুমি সাথে নিয়ে যেতে পারবা না ওখানে, চাইলে একটা ব্যাংক হিসাব খুলতে পারো, ব্যাংক হিসাবের কিছু টাকা জমা রাখবা, ঢাকাতে গিয়ে ওই ব্রাঞ্চ থেকে তুমি টাকাগুলো চাইলে উত্তোলন করতে পারো। তাহলে দেখো তুমি খুব সহজেই নিরাপদে টাকাটা কি করতে পারছো, তুমি ওই জায়গা থেকেই টাকাটা উত্তোলন করতে পারছো বা টাকাটা স্থানান্তর করতে পারছো। তাহলে এই সুবিধাটা তুমি ব্যাংক হিসাবের মাধ্যমে পাচ্ছ। নিরাপদে স্থানান্তর আমি এর আগে আলোচনা করছি, সহজ লেনদেন, তুমি সহজেই যে কোনো লেনদেন তুমি ব্যাংক হিসাবের মাধ্যমে করতে পারবা। অর্থ সংগ্রহ, দেখো তুমি যদি বাকিতে পণ্য বিক্রি করো, ওর কাছ থেকে তুমি অর্থটা কিভাবে সংগ্রহ করবা, ব্যাংক হিসাবের মাধ্যমে নিতে পারছো। তাহলে এরকম বিভিন্ন লেনদেন তুমি ব্যাংক হিসাবের মাধ্যমে করতে পারবা। দ্রুত পরিশোধ, তোমার এখন ইমার্জেন্সি কিছু কি করতে হচ্ছে, টাকা পরিশোধ করতে হচ্ছে, এটা কিভাবে করবা, অথবা তোমার বাহিরের দেশে কিছু টাকা পাঠাতে হচ্ছে, এটা কিভাবে পাঠাবা, তুমি ব্যাংক হিসাবের মাধ্যমে চাইলে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে টাকাটা কি করতে পারো, পরিশোধ করতে পারো। 6 নম্বর হচ্ছে বৈদেশিক লেনদেন। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে তোমার বেলালকে অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে মেনশন দেওয়ার জন্য। তাহলে দেখো বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে তুমি বৈদেশিক যে লেনদেনগুলো করবা, এই লেনদেনগুলোর ক্ষেত্রে তোমার ব্যাংকের মাধ্যমে তুমি কি করতে পারবা, টাকাটা আদান প্রদান করতে পারবা। তাহলে এই কারণগুলো হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য উন্নয়নে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার ব্যাংক হিসাবের গুরুত্বটা। তাহলে ব্যাংক হিসাবের গুরুত্ব নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে, আশা করছি তোমরা উত্তর করতে পারবা। এবার আসো ব্যাংক হিসাবের প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। তাহলে ব্যাংক হিসাবের প্রকারভেদের মধ্যে দেখো, ব্যাংক হিসাবের প্রকারভেদের মধ্যে আমাদের প্রথমে আসে চলতি হিসাব। চলতি হিসাব কাকে বলে? চলতি হিসাব হচ্ছে তোমার যেই হিসাবের মাধ্যমে ব্যাংকের কার্যদিবসে একজন গ্রাহক প্রয়োজন অনুযায়ী যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারে, টাকা উত্তোলন করতে পারে, তাকে চলতি হিসাব বলা হয়। তাহলে চলতি হিসাব মানে কি, যে হিসাবের মাধ্যমে ব্যাংক যখন খোলা থাকবে, ব্যাংক খোলার সময়, ব্যাংক সাধারণত শুক্রবার শনিবার বন্ধ থাকে, তুমি যদি শুক্রবারও টাকা তুলতে যাও বা শুক্রবারও টাকা জমা দিতে চাও তাহলে কিন্তু হবে না। তাহলে যখন ব্যাংক খোলা থাকবে, কার্যদিবস মানে যখন ব্যাংক খোলা থাকবে, কার্যদিবসে একজন গ্রাহক যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারবে, যতবার ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবে, এই হিসাবটাকে আমরা বলবো চলতি হিসাব। তাহলে চলতি হিসাবের তোমরা এই বৈশিষ্ট্যটা মনে রাখবা, যতবার ইচ্ছা আমি টাকা জমা দিতে পারবো, যতবার ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবো, এটা হচ্ছে চলতি হিসাব। তাহলে এতটুকু ক্লিয়ার। এবার আসো, এই চলতি হিসাবের আবার দুইটা প্রকারভেদ রয়েছে। চলতি হিসাবকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সাধারণ চলতি হিসাব।
সাধারণ চলতি হিসাব কোনটা, যেটা বললাম, যেই এই চলতি হিসাবের বিপরীতে কিন্তু কোনো সুদ প্রদান করা হয় না। যে হিসাবে তোমার কোনো সুদ প্রদান করা হয় না, যে হিসাবের বিপরীতে জমাকৃত টাকার উপর কোনো সুদ প্রদান করা হয় না, সেটাকে আমরা বলবো সাধারণ চলতি হিসাব। আর বিশেষ চলতি হিসাবের ক্ষেত্রে অনেকগুলো টাকা অলস অবস্থায় পড়ে থাকে, যার কারণে তোমার ব্যাংক এই বিশেষ চলতি হিসাবের বিপরীতে সামান্য পরিমাণ সুদ দিয়ে থাকে। তাহলে যে চলতি হিসাবে ব্যাংক জমাকৃত টাকার উপর সামান্য হারে সুদ দিয়ে থাকে, আমরা সেটাকে বলবো বিশেষ চলতি হিসাব। তাহলে চলতি হিসাবের ক্ষেত্রে সাধারণত কি করে না, ব্যাংক কোনো প্রকার সুদ দিয়ে থাকে না। তবে বিশেষ চলতি হিসাবে সেখানে অনেকগুলো টাকা অলস অবস্থায় পড়ে থাকে, যার কারণে ব্যাংক ওই গ্রাহককে সামান্য পরিমাণ সুদ দিয়ে থাকে। তাহলে চলতি হিসাব কাকে বলে? যে হিসাবে একজন গ্রাহক ব্যাংকের কার্যদিবসে যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারবে এবং উত্তোলন করতে পারবে, সেটাকে আমরা ব্যাংক হিসাব বলবো। ব্যাংক হিসাবকে আমরা দুইটি ভাগে ভাগ করছি। এক হচ্ছে সাধারণ চলতি হিসাব। এই সাধারণ চলতি হিসাবে ব্যাংক জমাকৃত টাকার উপর কোনো সুদ দেবে না, কিন্তু বিশেষ চলতি হিসাবে সামান্য পরিমাণ সুদ দিয়ে থাকে। তাহলে এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তারপর আসো এই চলতি হিসাবের বৈশিষ্ট্যগুলো দেখো। চলতি হিসাবের বৈশিষ্ট্যগুলো, 1 নম্বর হচ্ছে ন্যূনতম জমা। যখন তুমি চলতি হিসাব খুলবা তখন তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে চলতি হিসাবটা খুলতে হবে। 2 নম্বর হচ্ছে চাহিদা মাত্র উত্তোলন। যেটা বললাম, তুমি চলতি হিসাবে যখন ইচ্ছা তখন টাকাটা কি করতে পারবে, উত্তোলন করতে পারবা, আবার যতবার ইচ্ছা টাকাটা জমা দিতে পারবা। 3 নম্বর হচ্ছে জমাতিরিক্ত ঋণ। জমাতিরিক্ত ঋণ মানে হচ্ছে তোমার ব্যাংকে যত টাকা জমা আছে এর বাইরেও তুমি টাকা উত্তোলন করতে পারবা। এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম, তোমার ব্যাংকে 1000 টাকা আছে, তুমি এখন চাইলে কি করতে পারবা, 1000 টাকার চেয়ে বেশি টাকা উত্তোলন করতে পারবা। তুমি 1500 টাকা উত্তোলন করলা, তাহলে বাকি 500 টাকা ব্যাংক তোমাকে জমাতিরিক্ত ঋণ দিছে। তাহলে দেখো, এই জমাতিরিক্ত ঋণের সুবিধাটা তুমি চলতি হিসাবে পাবা। চলতি হিসাবের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকদেরকে এই জমাতিরিক্ত ঋণের সুবিধা দিয়ে থাকে। 4 নম্বর হচ্ছে সুদ মুক্ত। এই চলতি হিসাবের ক্ষেত্রে ব্যাংক কোনো প্রকার সুদ দেয় না, যদিও বিশেষ চলতি হিসাবে সামান্য পরিমাণ সুদ দিয়ে থাকে। 5 নম্বর হচ্ছে পাস বই। এই চলতি হিসাবের বিপরীতে ব্যাংক গ্রাহককে কোনো পাস বই দেয় না। 6 নম্বর হচ্ছে উপযোগিতা। এই ব্যাংকটা সাধারণত কাদের জন্য উপযোগী? যারা হচ্ছে তোমার ব্যবসায়ী, শিল্পপতি, যারা হচ্ছে তোমার মানে কি দৈনন্দিন বা বেশি পরিমাণ করে তাদের হচ্ছে কি লেনদেন করতে হয়, তাদের জন্য হচ্ছে সাধারণত এই চলতি হিসাবটা উপযোগী। তাহলে তোমাকে যদি উদ্দীপকে একজন ব্যবসায়ী, আব্দুর রহিম একজন ব্যবসায়ী, তিনি ব্যাংকে একটা হিসাব খুলতে চাচ্ছেন, তিনি কোন ধরনের হিসাব খুলবে সেটা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এরকম একটা উদ্দীপক দিল, গ নাম্বার তোমাকে জিজ্ঞেস করলো আব্দুর রহিমের জন্য কোন হিসাবটি সবচেয়ে বেশি উপযোগী। যেহেতু আব্দুর রহিম একজন ব্যবসায়ী, তার জন্য হচ্ছে চলতি হিসাবটা উপযোগী। তাহলে তোমরা এইভাবে উত্তরটা করতে পারো। চলতি হিসাব কেন উপযোগী? চলতি হিসাবের ক্ষেত্রে একজন গ্রাহক চাইলে যতবার ইচ্ছে ততবার টাকা জমা দিতে পারে, যতবার ইচ্ছে ততবার টাকাটা উত্তোলন করতে পারে। তাহলে একজন ব্যবসায়ীর যেহেতু অনেকবার ব্যাংকে টাকা জমা দিতেও হতে পারে, আবার উত্তোলনও করতে হতে পারে, অনেকবার লেনদেন করতে হয়, যার কারণে ব্যবসায়ী হিসেবে জনাব আব্দুর রহিমের চলতি হিসাব করাটা কি হবে, উপযোগী হবে। তাহলে তোমরা এভাবে যদি সৃজনশীলটা লিখো, আশা করছি তোমরা এখানে ভালো একটা মার্কস তুলতে পারবা। তাহলে উপযোগীটা মনে রাখবা, কাদের জন্য উপযোগী? ব্যবসায়ী এবং শিল্পপতির জন্য। 7 নম্বর হচ্ছে চেক বই। এই বইয়ের বিপরীতে ব্যাংক কি করে, এই হিসাবের বিপরীতে ব্যাংক গ্রাহকদেরকে চেক বই প্রদান করে থাকে, যেটার মাধ্যমে তারা টাকা উত্তোলন করে। তাহলে এই হচ্ছে আমাদের চলতি হিসাবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। যদি সৃজনশীল প্রশ্ন হয় উদ্দীপকে যদি তোমরা এরকম কোনো বৈশিষ্ট্য পাও, তাহলে সেটাকে তোমরা বলবা কি, চলতি হিসাব। তাহলে বৈশিষ্ট্য নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। বৈশিষ্ট্য নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ওকে, তারপর আসো চলতি হিসাবের সুবিধা। চলতি হিসাবের সুবিধাগুলো কি কি দেখো, এখান থেকে তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো জানা প্রয়োজন। কারণ যখন তোমরা সৃজনশীল লিখবা, এই হিসাবের সুবিধা কি, এই হিসাবের অসুবিধা কি, এগুলো যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা সৃজনশীলটা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবা। তাহলে চলতি হিসাবের সুবিধাগুলো কি কি? 1 নম্বর হচ্ছে টাকা জমা দেওয়া। এই হিসাবে তুমি যতবার ইচ্ছে ততবার টাকা জমা দিতে পারছো, এটা তোমার জন্য একটা কি সুবিধা। 2 নম্বর হচ্ছে সার্ভিস চার্জ। যখন তুমি এই হিসাবটা খুলবা, ব্যাংক তোমার কাছ থেকে কোনো সার্ভিস চার্জ কাটবে না। 3 নম্বর হচ্ছে সুদ। এই হিসাবের বিপরীতে ব্যাংক তোমাকে
সাধারণত কোনো সুদ দেয় না, তবে বিশেষ চলতি হিসাবে তোমাকে একটা সুদ দেয়, তাহলে এটা একটা তুমি সুবিধা পাচ্ছ। 4 নাম্বার হচ্ছে জমাতিরিক্ত ঋণ সুবিধা। জমাতিরিক্ত ঋণ সুবিধাটা তুমি শুধুমাত্র চলতি হিসাবে পাবা। চলতি হিসাবের ক্ষেত্রে তোমার কাছে ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা জমা আছে তুমি চাইলে এর চেয়ে বেশি টাকাও উত্তোলন করতে পারবা। তাহলে এই জমাতিরিক্ত ঋণ সুবিধাটা তুমি পাবা কোন জায়গায়? চলতি হিসাবের ক্ষেত্রে। 5 নাম্বার হচ্ছে বিলের অর্থ আদায় ও পরিশোধ। তাহলে দেখো যে কোনো বিলের অর্থ আদায় বা দেনাদার থেকে আদায়, বিল বাট্টাকরণ সবগুলো তুমি কি করতে পারবা? এই লেনদেনগুলো তুমি চলতি হিসাবের মাধ্যমে সম্পাদন করতে পারবা। তাহলে এগুলো হচ্ছে আমার চলতি হিসাবের সুবিধা। 2 নাম্বার হচ্ছে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ হতে চলতি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চলতি হিসাবের অসুবিধাগুলো কি কি? ব্যাংকের দৃষ্টিকোণ থেকে বিশেষ করে চলতি হিসাবের অনেকগুলো অসুবিধা রয়েছে। 1 নম্বর হচ্ছে বিনিয়োগের অসুবিধা। যেহেতু তোমার চলতি হিসাবে গ্রাহক যখন ইচ্ছা তখন টাকাটা উত্তোলন করতে পারে, তাই ব্যাংক হচ্ছে কি করতে পারে না, তাদের জমাকৃত টাকাগুলো কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে না, দীর্ঘমেয়াদী কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে না। কেননা কারণ তুমি এখন ব্যাংকে, আমার এখানে টাকা জমা রাখছো, ধরো আমি ব্যাংক, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংক, এটা আমার ব্যাংক মনে করো। এখন তোমরা আমার ব্যাংকে টাকা জমা রাখছো, চলতি হিসাবের ক্ষেত্রে কি করছো? জমা রাখছো চলতি হিসাবের অ্যাকাউন্টটা খুলে। তাহলে ধরো তোমাদের মধ্যে থেকে বেলাল রাখছে হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লাখ টাকা রাখছে। এখন আমি যদি এই টাকাগুলো যদি ইনভেস্ট করে ফেলি, এখন তুমি আমার কাছ থেকে কিন্তু এখান থেকে যে কোনো সময় কি করতে পারো? টাকাটা উত্তোলন করতে পারো। এখন আমি তোমার টাকাটা কি করতে পারবো না? ইনভেস্ট করতে পারি না, কারণ তুমি কোন সময় আমার কাছ থেকে এই 1 লক্ষ টাকাটা উত্তোলন করে ফেলবা এটা কিন্তু আমি জানি না, বা তুমি কখন কত টাকা উত্তোলন করবা এই বিষয়গুলো কিন্তু আমি জানি না। তুমি যতবার ইচ্ছে ততবার টাকাটা উত্তোলন করতে পারছো। তাহলে তুমি যেহেতু যতবার ইচ্ছে ততবার টাকাটা উত্তোলন করতে পারবা, যার কারণে আমি টাকাটা বিনিয়োগ করতে পারি না। সেই হিসাবে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এই যে বিনিয়োগের অসুবিধাটা হচ্ছে কি, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা আমি টাকাটা বিনিয়োগ করতে পারছি না। তাহলে এটা 1 নাম্বার অসুবিধা। 2 নাম্বার হচ্ছে অধিক উত্তোলন। তাহলে তুমি আমার এখানে 1000 টাকা জমা রাখছো, আমার ব্যাংকে তুমি কত টাকা জমা রাখছো? 1000 টাকা। এখন তুমি চাইলে এখান থেকে 1500 টাকা উত্তোলন করতে পারছো, তোমাকে আমি জমাতিরিক্ত ঋণের সুবিধাটা দিছি। তাহলে এটাও একটা আমার জন্য কি অসুবিধা, ব্যাংক হিসাবে আমার জন্য এটা একটা অসুবিধা। 3 নাম্বার হচ্ছে নগদ অর্থ সংরক্ষণ। তুমি যেহেতু যে কোনো সময় টাকাটা কি করতে পারো? উত্তোলন করতে পারো, তাই আমি টাকাগুলো বিনিয়োগ না করে আমাকে সবসময় নগদ অর্থে টাকাগুলো কি করতে হয়? সংরক্ষণ রাখতে হয়। যখন তুমি আমার কাছ থেকে টাকাটা চাইবা, উত্তোলন করতে আসবা, আমি তোমাকে যাতে তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে টাকাটা দিয়ে দিতে পারি। তাহলে নগদ অর্থটা সংরক্ষণ রাখতে হয়। এটাও একটা ব্যাংকের জন্য কি অসুবিধা, কারণ তারা টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করতে পারছে না। 4 নাম্বার হচ্ছে প্রাথমিক জমা। এই চলতি হিসাবের ক্ষেত্রে প্রাথমিক কোনো টাকা জমা রাখতে হয় না, ন্যূনতম একটা টাকা জমা রেখে কি করতে পারে? ব্যাংক হিসাব খুলতে পারে। তাহলে এটা একটা আমার জন্য ব্যাংক হিসাবে অসুবিধা। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চলতি হিসাবের অসুবিধাগুলো হচ্ছে এগুলো, আর এগুলো হচ্ছে আমার জন্য, তোমার জন্য, একজন গ্রাহকের জন্য এগুলো হচ্ছে কি সুবিধা। এবার আমরা আলোচনা করব আমাদের চলতি হিসাব নিয়ে। তাহলে সুবিধা, বৈশিষ্ট্য, অসুবিধা তিনটা বিষয় আমরা আলোচনা করছি। এবার আসো সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাব কাকে বলে? যেই হিসাবে আমানতকারী দিনে যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারে, কিন্তু নির্দিষ্ট নিয়মের বাহিরে উঠাতে পারে না, তাকে বলা হয় তোমার সঞ্চয়ী হিসাব। দেখো চলতি হিসাবের ক্ষেত্রে তুমি যতবার ইচ্ছা টাকাটা জমা দিতে পারতা, কিন্তু টাকাটা উত্তোলনও করতে পারতা, কিন্তু এখানে যতবার ইচ্ছা তুমি জমা দিতে পারলেও তুমি যতবার ইচ্ছা ততবার কি করতে পারবে না? উত্তোলন করতে পারবে না। সেটাকে আমরা বলবো সঞ্চয়ী হিসাব। এই সঞ্চয় হিসেবে সাধারণত সপ্তাহে 2 বার তুমি টাকাটা কি করতে পারবা? উত্তোলন করতে পারবা, এর বাইরে তুমি টাকাটা উত্তোলন করতে পারবা না। তাহলে সঞ্চয় হিসাবে আমরা সংজ্ঞাটা কি পেলাম? সংজ্ঞাটা হচ্ছে যেই হিসাবে আমানতকারী দিনে যতবার ইচ্ছে টাকা জমা দিতে পারে, কিন্তু নির্দিষ্ট নিয়মের বাইরে উঠাতে পারে না, তাকে বলা হয় তোমার সঞ্চয়ী হিসাব। সঞ্চয় হিসাবের প্রকারভেদ আসো সাধারণ সঞ্চয় হিসাব। সাধারণ সঞ্চয় হিসাব কাকে বলে? এই হিসাবে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায়, তবে উঠানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, যেটা বললাম। সাধারণত এই সাধারণ সঞ্চয় হিসাবের ক্ষেত্রে তোমার কি হয়? সপ্তাহে তুমি 2 বার টাকাটা উত্তোলন করতে পারবা। তাহলে যেই হিসাবে তুমি যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারো, কিন্তু উঠানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, সেটাকে আমরা বলছি কি? সাধারণ সঞ্চয় হিসাব। আর বিশেষ সঞ্চয় হিসাব কাকে বলছি? বিশেষ সঞ্চয় হিসাব হচ্ছে যে হিসাবে প্রতিনির্দিষ্ট পরিমাণ টাকা একটি মেয়াদ পর্যন্ত সঞ্চয় রাখা হয় এবং মেয়াদ শেষে টাকাটা কি করা হয়? উত্তোলন করা হয়, উত্তোলনের সুযোগ দেওয়া হয়, সেটাকে বলা হয় তোমার বিশেষ সঞ্চয় হিসাব। অর্থাৎ তুমি কি করবা? একটা
একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি মেয়াদ পর্যন্ত 1 বছরের জন্য 10 বছরের জন্য তুমি কি করবে টাকা জমা রাখতেছো, ছোট ছোট কিছু টাকা জমা রাখতেছো, কিন্তু এই টাকাটা তুমি কি করতে পারছো মেয়াদ শেষে উত্তোলন করার তোমাকে সুবিধা দিচ্ছি। এটাকে আমরা বলবো বিশেষ সঞ্চয় হিসাব। তাহলে সাধারণ সঞ্চয় হিসাবের ক্ষেত্রে তুমি চাইলে কি করতে পারবা, সপ্তাহে 2 বার টাকা উত্তোলন করতে পারবা। আর বিশেষ সঞ্চয় হিসাবের ক্ষেত্রে তুমি টাকাটা মেয়াদ শেষে উত্তোলনের সুযোগ পাচ্ছ। তাহলে এই হচ্ছে আমাদের সঞ্চয় হিসাব নিয়ে আলোচনা। এবার আমরা সঞ্চয় হিসাবের আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে শহীদুল্লাহ চলে আসছে। তাহলে আসলে সঞ্চয় হিসাবের কিছু বৈশিষ্ট্য দেখো। 1 নাম্বার হচ্ছে প্রাথমিক জমা। এই সঞ্চয় হিসাবের ক্ষেত্রে তোমার একটা প্রাথমিক টাকা তোমাকে জমা রাখতে হয়। 2 নাম্বার হচ্ছে অর্থ উত্তোলন। এই টাকাটা তুমি যখন ইচ্ছে তখন উত্তোলন করতে পারবা না, সপ্তাহে সাধারণত 2 বার তুমি টাকাটা উত্তোলন করতে পারবা। তবে বর্তমানে অনেকগুলো ব্যাংক এই নিয়মটা তারা শিথিল রাখছে। মানে অনেকগুলো ব্যাংক হচ্ছে কি তারা চাইলে অনেকবার 2 বারের চেয়েও বেশি লেনদেন করার সুযোগ দিচ্ছে, টাকা উত্তোলনের সুযোগ দিচ্ছে। কিন্তু নিয়ম অনুযায়ী এই সঞ্চয় হিসেবের ক্ষেত্রে একজন গ্রাহক সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে অগ্রিম নোটিশ। সাধারণত একটা চেকে একজন গ্রাহক 20,000 টাকার চেয়ে বেশি টাকা উত্তোলনের জন্য ব্যাংকে একটা অগ্রিম নোটিশ দিতে হবে। আমি অমুক তারিখ একটা চেকে আমি 50,000 টাকা উত্তোলন করব। 20,000-এর যদি তুমি বেশি টাকা একটা চেকের মাধ্যমে উত্তোলন করতে যাও, তখন তোমাকে ব্যাংকের নিকট একটা অগ্রিম নোটিশ কি করতে হবে, দিতে হবে। 4 নাম্বার হচ্ছে ঋণ হিসেবে ব্যবহার। এই টাকাটা সাধারণত তোমার ব্যাংকরা কি করে ঋণ হিসেবে তোমার বিনিয়োগ করে থাকে, ঋণ হিসেবে তারা টাকাগুলোকে ব্যবহার করে থাকে। 5 নাম্বার হচ্ছে এই হিসাবটা কাদের জন্য উপযোগী? এই হিসাবটা হচ্ছে যারা তোমার চাকরিজীবী, এদের জন্য হচ্ছে সঞ্চয় হিসাবটা উপযোগী। চাকরিজীবী বা মধ্যবর্তী যাদের তোমার কি যাদের সাধারণত তোমার আয়ের হারটা কম, তারা সাধারণত এই হিসাবটা করে থাকে। এছাড়াও তোমরা যারা ছাত্র আছো তাদের জন্য কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, এটা সঞ্চয় হিসাব। তাহলে এই টাকাগুলো তোমরা কি করতে পারছো, টাকাগুলো সঞ্চয় হিসাবে জমা রাখতে পারছো। তাহলে সঞ্চয় হিসাবটা আমরা উপযোগী কাদের জন্য বলবো? যারা চাকরিজীবী, এদের জন্য এই হিসাবটা উপযোগী। তাহলে আমাদের সঞ্চয় হিসাবের বৈশিষ্ট্যগুলো গেল। এবার আমরা আলোচনা করব সঞ্চয় হিসাবের সুবিধাগুলো কি কি দেখো। এক হচ্ছে এই হিসাবটা তাহলে চাইলে তুমি খুব সহজে খুলতে পারবা, এবং এখানে তুমি কি পাবা, মুনাফা পাবা। মুনাফা কি? এই হিসাবের বিপরীত ব্যাংক তোমাকে একটা সুদ দেবে। তাহলে চলতি হিসাবের ক্ষেত্রে কিন্তু কোনো সুদ দিত না, যদিও বিশেষ চলতি হিসাবে সুদ প্রদান করতো সামান্য পরিমাণ। কিন্তু এই সঞ্চয় হিসাবের ক্ষেত্রে তোমার ব্যাংক তোমার জমাকৃত টাকার উপর একটা পার্সেন্টেজ তোমাকে সুদ প্রদান করবে। 3 নাম্বার হচ্ছে সঞ্চয় বাড়ানো। তুমি যখন একটা সঞ্চয় হিসাব খুলবা, তখন তুমি কি করবা, নিয়মিত ওখানে কিছু টাকা জমা রাখবা, এর ফলে তোমার সঞ্চয়টা বৃদ্ধি হবে। 4 নাম্বার হচ্ছে পাস বইয়ের সুবিধা। এই তোমার সঞ্চয় হিসাবের বিপরীতে ব্যাংক গ্রাহকদেরকে পাস বই দিয়ে থাকে, যেখান থেকে তোমার গ্রাহকরা তাদের উত্তোলনের পরিমাণ, তাদের ব্যাংকে বর্তমানে কত টাকা উদ্ধৃত আছে, এই বিষয়গুলো সম্পর্কে তারা জানতে পারে। 5 নম্বরে রয়েছে মিতব্যয়িতা। মিতব্যয়িতা কি? তোমার মিতব্যয়িতার মানে হচ্ছে ব্যয় কমানোর জন্য ব্যাংক কি করে, আগ্রহী করে তোলে গ্রাহকদেরকে। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যখন তুমি টাকাটা কি করছো, জমা রাখছো, জমা রাখার প্রতি আগ্রহ হচ্ছে, এর ফলে কিন্তু তুমি তোমার ব্যয়টা কিন্তু কমিয়ে দিচ্ছ একটু। তাহলে ব্যয়টা তুমি সাধারণত যেখানে তুমি আগে 10 টাকা খরচ করতা, সেই জায়গায় তুমি 5 টাকা খরচ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছ। তাহলে মিতব্যয়িত হওয়ার সুবিধাটা তুমি পাচ্ছ এই সঞ্চয় হিসাবের ক্ষেত্রে। তাহলে এগুলো হচ্ছে আমার সঞ্চয় হিসাবের সুবিধা। এবার অসুবিধাগুলো কি কি দেখো। অসুবিধাগুলো হচ্ছে তোমার অর্থ উত্তোলন। যেটা বললাম, চলতি হিসাবের ক্ষেত্রে তুমি যতবার ইচ্ছা ততবার টাকা উত্তোলন করতে পারতা, কিন্তু এই সঞ্চয় হিসাবের ক্ষেত্রে তুমি টাকাটা যতবার ইচ্ছা ততবার উত্তোলন করতে পারছো না। সাধারণত সপ্তাহে তুমি 2 বার টাকাটা উত্তোলন করতে পারছো। তাহলে এই উত্তোলনের এটা হচ্ছে কি, যখন তোমার ইচ্ছা মতো যখন তুমি উত্তোলন করতে পারছো না, তাহলে এটা একটা আমাদের সঞ্চয় হিসাবের জন্য অসুবিধা। 2 নাম্বার হচ্ছে ঋণ প্রাপ্তি। আমরা সাধারণত কি দেখছি, চলতি হিসাবের বিপরীতে ব্যাংক তোমাকে একটা কি করতো, জমাতিরিক্ত ঋণ দিত, কিন্তু এই সঞ্চয় হিসাবের ক্ষেত্রে ব্যাংক এরকম কোনো ঋণ তোমাকে দিচ্ছে না। 3 নাম্বার হচ্ছে অগ্রিম নোটিশ। যখন তুমি 20,000 টাকার বেশি টাকা যখন একটা চেকের মাধ্যমে উত্তোলন করতে যাও, তখন তোমাকে কিন্তু একটা কি করতে হচ্ছে, ব্যাংকে অগ্রিম নোটিশ দিতে হচ্ছে। তাহলে এটা একটা তোমার জন্য কি অসুবিধা। তাহলে এগুলো হচ্ছে আমার সঞ্চয় হিসাবের অসুবিধা। এরপরে এবার আমরা আলোচনা করব স্থায়ী হিসাব। তাহলে তোমরা যদি চলতি, সঞ্চয় এবং স্থায়ী এই হিসাবগুলো জানতে পারো, এখান থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নটা হবে। তাহলে স্থায়ী হিসাব কাকে বলে দেখো, যে হিসাবে
একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা হয় এবং উক্ত সময়ের মধ্যে সাধারণত টাকা উত্তোলন করা যায় না, তাকে বলা হয় তোমার স্থায়ী হিসাব। এই স্থায়ী হিসাবের ক্ষেত্রে কি হয়, তোমার এককালীন কিছু টাকা 5 বছর বা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য টাকাগুলো জমা রাখা হয়। তাহলে তোমার কাছে ধরো 1 লক্ষ টাকা আছে, এই 1 লাখ টাকা তুমি কি করবে, একটা স্থায়ী হিসাব খুলে তুমি এই টাকাগুলো 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলা, তাহলে এটাকে আমরা বলবো স্থায়ী হিসাব। তুমি মেয়াদ শেষে কি করতে পারবা, এই টাকাটা উত্তোলন করতে পারবা। এই স্থায়ী হিসাবের বিপরীতে ব্যাংক সবচেয়ে বেশি সুদ প্রদান করে। তাহলে কোন হিসাবে ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিয়ে থাকে, এই স্থায়ী হিসাবের ক্ষেত্রে। স্থায়ী হিসাবের আমরা 2টা প্রকার পাই, এক হচ্ছে সাধারণ স্থায়ী হিসাব, যে স্থায়ী হিসাবের মেয়াদ সাধারণত তোমার ন্যূনতম 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হয়ে থাকে, তাকে সাধারণত সাধারণ স্থায়ী হিসাব বলা হয়। এই সাধারণ স্থায়ী হিসাবে তোমার কি হয়, যে এই মেয়াদের মধ্যে তুমি কি করতে পারবা, টাকাটা উত্তোলনের সুযোগ পাবা না, মেয়াদ শেষে তুমি টাকাটা উত্তোলন করতে পারবা। আর সাধারণ সঞ্চয় হিসাবে স্থায়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিয়ে থাকে। এরপর আসো বিশেষ ধরনের স্থায়ী হিসাব। বিশেষ ধরনের স্থায়ী হিসাবটা কি, যেই স্থায়ী হিসাবে 7 দিন বা অন্য কোনো একটা নির্দিষ্ট সময়ের নোটিশের মাধ্যমে জমা টাকা উত্তোলনের সুবিধা পাওয়া যায়, সেটাকে আমরা বলছি বিশেষ ধরনের স্থায়ী হিসাব। অর্থাৎ এই বিশেষ ধরনের স্থায়ী হিসাবের ক্ষেত্রে তোমাকে ব্যাংক কি করবে, একটা নোটিশের ভিত্তিতে তোমাকে এইটা কিছু টাকা তোমাকে কি করবে, উত্তোলনের সুবিধা দিয়ে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো বিশেষ ধরনের স্থায়ী হিসাব। তবে এই ক্ষেত্রে তোমাকে 7 দিন বা অন্য কোনো নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে কি করতে হবে, 7 দিন বা এর আগে তোমাকে নোটিশের মাধ্যমে ব্যাংকে জানিয়ে দিতে হবে, তাহলে এটাকে আমরা বলবো বিশেষ ধরনের স্থায়ী হিসাব। হ্যাঁ, আমাদের তাহিদ স্যার চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। জমা হিসাবটা ঠিক আছে, এবার টাকা জমাই। হ্যাঁ, আপনার তো বিয়ে সাজি হয়ে গেছে, যৌতুকের যে টাকাগুলো পাইছেন এগুলো এখন চাইলে স্থায়ী হিসাবে কি করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি পরিমাণ ইন্টারেস্ট পাবেন। যৌতুকের যে টাকাটা পাইছেন এটা হচ্ছে কি করতে পারেন, স্থায়ী হিসাবে বিনিয়োগ করতে পারেন। এই স্থায়ী হিসাবটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী। আচ্ছা, তারপর আসো স্থায়ী হিসাবের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। একটা নির্দিষ্ট সময় থাকবে, তুমি কত বছরের জন্য কত দিনের জন্য তুমি টাকাটা জমা রাখবা, একটা নির্দিষ্ট সময় থাকবে। 2 নাম্বার হচ্ছে জমাদান। তোমাকে এই স্থায়ী হিসাবের ক্ষেত্রে এককালীন টাকাটা একবারের জন্য জমা রাখতে হবে, অর্থাৎ যখন জমাদানটা হবে এখানে একবার, তুমি 5 বছরের জন্য 1 লক্ষ টাকা কি করলা, একবারের জন্য জমা রাখলা। এখানে জমাদানটা সাধারণত একবার হয়ে থাকে। আমরা চলতি হিসাবে এবং স্থায়ী হিসাবে দেখতাম কি অনেকবার আমরা টাকা জমা রাখি, কিন্তু এই স্থায়ী হিসাবের ক্ষেত্রে আমরা সবগুলো টাকা একবারের জন্য জমা রাখবো। তৌহিদ স্যার হচ্ছে যে যৌতুকের যে টাকাগুলো পাইছে, এই টাকাগুলো তিনি হচ্ছে কত পাইছে, যৌতুক 4 লাখ কি বেশি হয়ে যাচ্ছে না, 4 লাখ টাকা। হ্যাঁ, উনি হচ্ছে যৌতুকে 4 লাখ টাকা পাইছে। এই 4 লাখ টাকা কি করবে, এই 4 লাখ টাকা হচ্ছে এককালীন একবারের জন্য তিনি একটা ব্যাংকে জমা রাখবে, তাহলে এটা হচ্ছে কি স্থায়ী হিসাব। তাহলে এখানে জমাটা হবে কয়বার, একবার। 3 নাম্বার হচ্ছে বেশি হয় নাই, চাইলে আপনি বিয়ে আরো 3টা করতে পারেন, তাহলে 4 ছাড়া 16 লাখ হবে। 16 লাখ টাকা সবগুলো আপনি স্থায়ী হিসাবে কি করতে পারেন, জমা রাখতে পারেন। তারপর আসো পরিশোধ। দেখো এই স্থায়ী হিসাবটা তোমার সাধারণত মেয়াদ শেষে তোমাকে কি করবে, পরিশোধ করবে। সুদ এবং আসল দুইটাই তোমাকে মেয়াদ শেষে দিয়ে দেবে, তাহলে তুমি কি করতে পারবা, মেয়াদ শেষে সুদ এবং আসল তুমি সবগুলো টাকা মেয়াদ শেষে উত্তোলনের সুবিধা পাবা। তবে বিশেষ ধরনের সঞ্চয় হিসাবের ক্ষেত্রে তুমি নোটিশের মাধ্যমে কি করতে পারো, টাকাগুলো উত্তোলন করতে পারো। 4 নাম্বার হচ্ছে প্রামাণ্য দলিল। ব্যাংক তুমি যে টাকাগুলো জমা রাখছো, তুমি যে ব্যাংকে টাকাগুলো জমা রাখছো এর প্রামাণ্য দলিল হিসাবে ব্যাংক তোমাকে কি করবে, একটা রসিদ বই দেবে। তুমি যে টাকাটা জমা রাখছো একটা রসিদ দেবে, যখন তুমি টাকাটা উত্তোলন করতে যাবা ওই রসিদটা তোমাকে নিয়ে যেতে হবে। ওই রসিদটা যখন তুমি ব্যাংকে প্রদান করবা, ব্যাংক তোমাকে কি করবে, ব্যাংক তোমাকে ওই টাকাগুলো ফেরত দেবে। ওই রসিদটার নাম হচ্ছে তোমার এফডিআর, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। তাহলে এই রসিদটা তোমাকে দেবে, এই রসিদটার মাধ্যমে তুমি কি করবা, এটা হচ্ছে প্রামাণ্য দলিল। তুমি যে ব্যাংকে টাকা জমা রাখছো এটার প্রামাণ্য দলিল হচ্ছে এফডিআর, এই রসিদটা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। তাহলে এই রসিদটা যখন তুমি মেয়াদ শেষে জমা দিবা, ব্যাংক তোমাকে টাকাগুলো ফেরত দেবে। 5 নাম্বার হচ্ছে বিনিয়োগ। সাধারণত তোমার এই স্থায়ী হিসেবে টাকাগুলো ব্যাংক কি করে, তারা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করে থাকে। তাহলে তাদের টাকাটা যেহেতু মেয়াদ শেষে উত্তোলন করা হয়, সেজন্য তারা বিনিয়োগের একটা কি পায়, সুবিধা পায়। ব্যাংক চাইলে তুমি যত বছর পর টাকাটা নিবা অত বছরের জন্য তারা টাকাটা
অন্য কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করে দিয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য। হ্যাঁ, আপাতত 4 লাখ টাকা রাখতে পারেন, 4 লাখ টাকা রাখতে পারেন। তাহলে আসো স্থায়ী হিসাবের সুবিধা। স্থায়ী হিসাবের সুবিধাগুলো কি কি? এক হচ্ছে সুদ প্রাপ্তি। তুমি এই স্থায়ী হিসাবের বিপরীতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাবা। তাহলে সুদটা সবচেয়ে বেশি কোন হিসাবে দেওয়া হয়? স্থায়ী হিসাবের ক্ষেত্রে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন। তুমি যে পরিকল্পনার জন্য টাকাগুলো জমা রাখতেছো, এখন তোমার কাছে 4 লক্ষ টাকা আছে, এখন তুমি কি এই টাকাগুলো তোমার কাছে ক্যাশ থাকলে কি হবে? তুমি খরচ করে ফেলবা। তোমার 5 বছর পর একটা প্ল্যান আছে, তুমি এই 4 লক্ষ টাকা দিয়ে একটা বিজনেস দাঁড় করাবা, যার কারণে তুমি এখন টাকাগুলো কি করতে পারো? একটা ব্যাংকে জমা রাখতে পারো। তাহলে তুমি যে পরিকল্পনার জন্য টাকাগুলো জমা রাখছো, তুমি এটা বাস্তবায়ন করতে পারছো। এটা একটা স্থায়ী হিসাবের সুবিধা। 3 নাম্বার হচ্ছে নবায়ন। এই দেখো, স্থায়ী হিসাবটা সাধারণত তুমি 5 বছরের জন্য মনে করে স্থায়ী হিসাবটা রাখছো, এখন তুমি চাইলে এটা মেয়াদ শেষে কি করতে পারবা? নবায়ন করতে পারবা। এই নবায়নের সুবিধাটা তুমি পাবা স্থায়ী হিসাবের ক্ষেত্রে। এরপর আসো স্থায়ী হিসাবের অসুবিধাগুলো দেখো। স্থায়ী হিসাবের অসুবিধা, স্থায়ী হিসাবের অসুবিধাগুলো কি কি? এক হচ্ছে উত্তোলন। তুমি স্থায়ী হিসাবের ক্ষেত্রে যে টাকাটা তুমি যখন ইচ্ছা তখন উত্তোলন করতে পারছো না, মেয়াদ শেষে গিয়ে তোমাকে টাকাগুলো উত্তোলন করতে হচ্ছে। নেসার আসছে আমাদের সাথে, আরে এটাতে সুদ আছে, যৌতুকের টাকা রাখবো না স্যার, টাকাগুলো হারাম হয়ে যাবে। হ্যাঁ, সুদ আছে, এখানে সুদ প্রদান করবে। তবে আপনি চাইলে যদি সুদ থাকে, তাহলে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি চলতি হিসাবে টাকাগুলো জমা রাখতে পারেন। চলতি হিসাবের ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার সুদ দেবে না। তাহলে দেখো, 1 নাম্বার স্থায়ী হিসাবের অসুবিধাগুলো কি কি? উত্তোলন। তুমি কিন্তু যখন ইচ্ছা তখন কি করতে পারছো না? টাকাটা উত্তোলন করতে পারছো না, এটা তোমার জন্য একটা অসুবিধা। 2 নাম্বার হচ্ছে সম্পূর্ণ টাকাটা তোমাকে একবারে জমা রাখতে হচ্ছে। তাহলে এটা একটা কি? অসুবিধা। আমরা চলতি হিসাবের ক্ষেত্রে বা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে দেখতাম কি, আমি টাকা জমাটা আমি চাইলে অনেকবার রাখতে পারি, আমি যখন ইচ্ছা তখন জমা রাখতে পারছি, এবং জমাটা আমি চাইলে ক্ষুদ্র আমি 10 টাকা মাসে 10,000 টাকা বেতন পাই, আমি 10,000 টাকা 2,000 টাকা জমা রাখলাম, এইভাবে প্রতি মাসে রাখতে পারতেছি। কিন্তু এই স্থায়ী হিসেবের ক্ষেত্রে তুমি এই সুবিধাটা পাবা না, তোমাকে একবারের জন্য টাকাগুলো কি করতে হবে? জমা রাখতে হবে। তাহলে এটা একটা আমার জন্য অসুবিধা। ঠিক আছে, এবার আসো ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট পেনশন স্কিম এটা কি? দেখো, এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়া যায়। মেয়াদ শেষে এককালীন অর্থ কিস্তিতে সুদসহ এই অর্থ তোলার সুযোগ থাকে, তাকে আমরা বলবো ডিপোজিট পেনশন স্কিম। এই ডিপোজিট পেনশন স্কিমটা কি? সাধারণত তোমার যে ইয়াগুলো আছে আমাদের ডিপিএস, হজ স্কিম, লাখপতি হন, এই নামে সাধারণত ডিপিএস গুলো কি করা হয়? তোমার ওই ডিপোজিট পেনশন স্কিমগুলো পরিচালনা করা হয়। তুমি কি করতে চাচ্ছ? ধরো তুমি 5 বছর পরে হজে যেতে চাচ্ছ, তো এখন তুমি চাইলে কি করতে পারবা? প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে একটা কি করতে পারবা? কিছু পরিমাণ টাকা প্রতি মাসে তুমি টাকাগুলো 5 বছরের জন্য জমা রাখতে পারবা। তাহলে তুমি মেয়াদ শেষে তুমি টাকাগুলো কি করবা? সুদসহ নিতে পারবা। কিন্তু এককালীন তুমি চাইলে কি করতে পারো? টাকাগুলো মেয়াদ শেষে এককালীনও নিতে পারো, আবার চাইলে তুমি কিস্তিতে টাকাগুলো কি করতে পারবা? উত্তোলন করতে পারবা। 2 বছর পর পর চাইলেও নিতে পারবা, বা 1 বছর পর পর চাইলেও টাকাগুলো নিতে পারবা। তাহলে দেখো, ডিপোজিট পেনশন স্কিমটা হচ্ছে যে হিসাবের মাধ্যমে প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়া হয়, মেয়াদ শেষে এককালীন অথবা কিস্তিতে সুদসহ এই অর্থ তোলার সুযোগ থাকে, সেটাকে আমরা বলবো ডিপোজিট পেনশন স্কিম। সাধারণত তোমার ডিপিএস, হজ স্কিম, লাখপতি হন, এগুলো হচ্ছে কি ডিপোজিট পেনশনের উদাহরণ। আচ্ছা, ওনার ব্যবস্থাপনার একম এবং দ্বিতীয় পত্র সহজে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারছি, আর টেস্ট পরীক্ষায় ব্যবস্থাপনায় 75+ নাম্বার পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা কিন্তু ফিনান্সও দিচ্ছি, তাহলে এইভাবে আমরা ধারাবাহিক ক্লাসগুলো দিব, তোমরা যাতে উপকৃত হও এর জন্য কিন্তু করছি। ঠিক আছে, ইনশাল্লাহ এসএসসিতে তুমি আরও ভালো একটা মার্কস পাবা। এভাবে আমরা কমার্সের যে সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, সবগুলো ইনশাল্লাহ আমরা একটা কি করবো? প্লে লিস্ট করবো তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি তোমরা প্লে লিস্টে গেলে আমাদের অনেকগুলো কি পাবা? আমাদের অনেকগুলো তোমরা ক্লাস পাবা, প্লে লিস্টে একটু চেক করবা। তাহলে আসো, আমাদের পেনশন ডিপোজিট স্কিমটা আমরা বুঝতে পারছি কিনা? এক্ষেত্রে কি করা হয়? একটা নির্দিষ্ট মাসের একটা তারিখে তোমার টাকাটা জমা রাখা হয়, এবং মেয়াদ শেষে তুমি চাইলে এককালীন টাকাটা নিতে পারবা, অথবা তুমি কিস্তিতে সুদসহ তুমি টাকাটা তুলতে পারবা। মানে তুমি চাইলে 2 বছর পর পর, তুমি 5 বছরের জন্য কি করলা? অ্যাকাউন্টটা খুললা, কিন্তু তুমি চাইলে 2 বছর পরও কিস্তিতে তুমি সুদসহ টাকাটা উত্তোলন করতে পারবা।
ওকে, তাহলে আমাদের ডিপোজিট পেনশন স্কিমটা গেল, এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। এবার আসো ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে একজন গ্রাহকের বিবেচ্য বিষয়গুলো কি কি। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে একজন গ্রাহকের যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে, এক নাম্বার হচ্ছে ব্যাংকের অবস্থানটা। তুমি যে জায়গায় বসবাস করো তোমার আশেপাশে ওই ব্যাংকের অবস্থান কিনা এটা বিবেচনা করে তোমাকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। দুই নাম্বার হচ্ছে দক্ষ ব্যাংকিং, ওই ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থাটা দক্ষ কিনা, তাদের পরিচালনাটা দক্ষ কিনা, স্বচ্ছ কিনা, এটা বিবেচনা করে তোমাকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। তিন নাম্বার হচ্ছে সুনাম, ওই ব্যাংকের সুনাম কেমন, সুনাম আছে কিনা, নাকি এই ব্যাংক হচ্ছে তোমার টাকা মেরে খাওয়া বা এরকম কোনো দুর্নাম আছে কিনা, তোমাকে এটা যাচাই বাছাই করতে হবে। তাহলে সুনাম আছে এরকম দেখে একটা ব্যাংকে তোমাকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। 4 নাম্বার হচ্ছে অধিক শাখা, যে ব্যাংকের দেশ বিদেশে অনেকগুলো শাখা আছে সেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলাটা উচিত, কারণ যদি অধিক শাখা থাকে তুমি যে কোনো জায়গায় গেলে এই অ্যাকাউন্ট থেকে তুমি সুবিধাটা নিতে পারবা। তুমি ধরো বসবাস করো চট্টগ্রামে, তুমি ঢাকাতে গেলা, ঢাকাতে যদি ওই ব্যাংকের যদি কোনো ব্রাঞ্চ থাকে বা কোনো শাখা থাকে তাহলে কিন্তু তুমি ওখান থেকে সুবিধাটা নিতে পারছো। তাহলে যে ব্যাংকের অধিক শাখা আছে সে এরকম একটা ব্যাংক দেখে তোমাকে কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। এরপর 5 নাম্বার আসো তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক কি বললাম, যে ব্যাংকটা তোমার কেন্দ্রীয় ব্যাংকের সদস্যভুক্ত সেটাকে তালিকাভুক্ত ব্যাংক বলা হয়। তাহলে যে ব্যাংকটা তোমার তালিকাভুক্ত, তুমি ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলতে যাবা ওই ব্যাংকটা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কিনা, কেন্দ্রীয় ব্যাংকের সদস্য কিনা, এটা বিবেচনা করে তোমাকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। যে ব্যাংকটা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হবে ওই ব্যাংকগুলোকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কি করে, নিয়ন্ত্রণ করে থাকে, যার কারণে তোমার তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থাটা একটু বেশি থাকে। যার কারণে আমরা তালিকাভুক্ত ব্যাংকগুলোতে কি করব, অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট করবো ওই ব্যাংকটা তালিকাভুক্ত কিনা এটা হচ্ছে যাচাই বাছাই করেই ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। 6 নাম্বার হচ্ছে ঋণ সুবিধা, তুমি যে ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবা, ধরো তুমি যে হিসাবটা খুলতে চাচ্ছ এখানে তোমাকে ঋণ সুবিধা দিচ্ছে কিনা, তাহলে এই বিষয়গুলো বিবেচনা করে তোমাকে অ্যাকাউন্টটা খুলতে হবে। 7 নাম্বার হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ ওই ব্যাংকটা ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রদান করে কিনা। সাধারণত এখন বর্তমানে প্রায় সবগুলো ব্যাংকেই ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধাটা দিয়ে থাকে। তাহলে তোমরা যে অ্যাকাউন্টে ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা পাচ্ছ যে ব্যাংকে, আমরা কিন্তু এই বিষয়গুলো বিবেচনা করেই ওই ব্যাংকে অ্যাকাউন্টটা খুলবো। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, এগুলো থেকে সাধারণত সৃজনশীল একটু কম এসে থাকে, যদিও গ নাম্বার একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, ধরো জনাব রহিম একজন ছাত্র, সে হচ্ছে কি কোন জায়গায় ব্যাংক খুলবে সেই বিষয়গুলো সে বুঝতে পারছে না, এখন তুমি পরামর্শ দাও, গ নাম্বারে এরকম একটা প্রশ্ন দিতে পারে। তাহলে তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রেখে তার জন্য কি বিষয়গুলো বিবেচনা করে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, তাহলে তোমরা এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করে উত্তর করতে পারো। ধন্যবাদ নেসার। আচ্ছা, তারপর আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আমাদের কেওয়াইসি ফর্ম নিয়ে একটু আলোচনা করতে হবে, আমাদের সর্বশেষ টপিক এই অধ্যায়ের। দেখো কেওয়াইসি ফর্ম কি, যে ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করা হয় সেটাকে কেওয়াইসি ফর্ম বলা হয়। নোন ইউর কাস্টমার, কেওয়াইসি মিনস কি, কেওয়াইসির পূর্ণরূপ কি, নোন ইউর কাস্টমার। তাহলে দেখো কেওয়াইসির পূর্ণরূপ, কেওয়াইসি ফর্ম কাকে বলে বললাম, যে ব্যাংক যে ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে যাবতীয় তথ্য, ওই গ্রাহকটার যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করে সেটাকে আমরা বলছি কেওয়াইসি ফর্ম। এই কেওয়াইসি ফর্মটা তোমার 2002 সালের পর বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী সব ব্যাংকে কেওয়াইসি ফর্ম চালু করে, অর্থাৎ তোমার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে 2002 সালের পর কেওয়াইসি ফর্মটা সব ব্যাংক চালু করে। সাধারণত এই কেওয়াইসি ফর্মটা কেন চালু করা হয়, কারণ আমার ব্যাংকে যে ব্যক্তিটা অ্যাকাউন্ট খুলতেছে, যে ব্যক্তিটা হিসাব খুলতেছে, ওই ব্যক্তিটা আসলে তার পরিচয়টা কি, সে কোনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত কিনা, তার সকল ডাটাটা, সে কেন এই অ্যাকাউন্টটা খুলতেছে, কি উদ্দেশ্য নিয়ে খুলতেছে, এই বিষয়গুলো সে যেন অবৈধ কোনো কাজ করতে না পারে, এই সকল বিষয় কেওয়াইসি ফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়। তাহলে দেখো কেওয়াইসি ফর্মের গুরুত্বটা একটু দেখো, কেওয়াইসি ফর্মের গুরুত্বটা কি। 1 নাম্বার হচ্ছে কেওয়াইসি ফর্মের মাধ্যমে গ্রাহকের পরিচয় শনাক্ত করা যায়, অর্থাৎ গ্রাহকটা কে আসলে, তার পরিচয়টা কি, এটা কেওয়াইসি ফর্মের মাধ্যমে সংগ্রহ করা যায় এবং নিশ্চিত করা যায় যে গ্রাহক কোনো অবৈধ কাজ ও সন্ত্রাসী কাজের সাথে জড়িত আছে কিনা, সে কোনো অবৈধ বা সন্ত্রাসী
আশেপাশে কোনো কাজের সাথে জড়িত আছে কিনা, তার আসল পরিচয়টাকেই সেটা কেওয়াইসি ফর্মের মাধ্যমে শনাক্ত করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে গ্রাহক কি উদ্দেশ্যে ব্যাংক খুলতে আগ্রহী, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে, তার লেনদেন প্রকৃতি কেমন হবে, এই সকল বিষয় কেওয়াইসি ফর্মের মাধ্যমে কি করা হয়, উল্লেখ করা হয়। 3 নম্বর হচ্ছে ব্যাংক কেওয়াইসি ফর্মের মাধ্যমে গ্রাহকের হিসাবকে শ্রেণী বিভাগ করে, অর্থাৎ গ্রাহক ব্যাংক কি করে বিভিন্ন গ্রাহকের হিসাবগুলোকে বিভিন্ন ভাগে শ্রেণী বিভাগ করে, অর্থাৎ কিছু তারা ঝুঁকিপূর্ণ হিসাবে রাখে, কিছু কম ঝুঁকিপূর্ণ হিসাবে রাখে, এরকম তারা কেওয়াইসি ফর্মের মাধ্যমেই গ্রাহকের হিসাবগুলোকে বিভিন্ন শ্রেণীভাগে ভাগ করে রাখে। 4 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে গ্রাহক কেওয়াইসি ফর্মে উল্লেখিত শর্ত অনুযায়ী লেনদেন করছে কিনা তা জানা যায়, অর্থাৎ তুমি হচ্ছে কি তোমার কেওয়াইসি ফর্মে যে উল্লেখিত শর্তগুলো আছে এই শর্তগুলো মেনেই তুমি তোমার লেনদেনটা করছো কিনা এই বিষয়গুলো তোমার কেওয়াইসি ফর্মের মাধ্যমে জানানো যায়। তাহলে দেখো এগুলো হচ্ছে আমার কেওয়াইসি ফর্মের গুরুত্ব। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে। সৃজনশীল প্রশ্ন আসলে অবশ্যই তোমাকে গ নাম্বারে জিজ্ঞেস করবে কি কেওয়াইসি ফর্মের গুরুত্ব কি, কেওয়াইসি ফর্মের গুরুত্ব কি, তাহলে তোমরা এই পয়েন্টগুলোর মাধ্যমে ব্যাখ্যা করতে পারো। তাহলে এই ছিল আমাদের ফিন্যান্স ব্যাংকিং বিমার। আচ্ছা, আমাদের সর্বশেষ আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে ব্যাংক যেই সকল কারণে গ্রাহকের হিসাব বন্ধ করে দিতে পারে। কি কি কারণে ব্যাংক গ্রাহকের হিসাব বন্ধ করে দিতে পারে? আচ্ছা, আমরা এর আগে কি পড়েছিলাম? আমরা এর আগে পড়েছিলাম গ্রাহক এবং ব্যাংকের মাধ্যমে সম্পর্কটা কিভাবে তৈরি হয়। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। এবার ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কটা ছিন্ন হয় বা ব্রেকআপ হয় কিসের মাধ্যমে? দেখো কি কি কারণে হয়। 1 নাম্বার হচ্ছে গ্রাহকের মৃত্যু হলে, যদি ওই গ্রাহকটা মারা যায় তাহলে ব্যাংক এবং গ্রাহকের সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে গ্রাহক যদি পাগল হয়ে যায়, আদালত গ্রাহককে যদি দেউলিয়া ঘোষণা করে, গ্রাহকের কাছ থেকে হিসাব বন্ধের নোটিশ পেলে, গার্নিশি অর্ডার জারি করলে, এই সকল কারণে তোমার, এছাড়া আরো অনেকগুলো কারণ রয়েছে। তুমি যদি অনেকদিন ধরে ব্যাংকে কোনো লেনদেন না করো তাহলে কিন্তু ব্যাংক তোমার হিসাবটা বন্ধ করে দিবে, তোমার সাথে ব্যাংকের সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। তাহলে এই সকল কারণে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কটা ছিন্ন হতে পারে। তাহলে এই ছিল আমাদের ফিন্যান্স ব্যাংকিং বিমার 2য় পত্রের 4র্থ অধ্যায় ব্যাংক হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা। আমি চেষ্টা করেছি তোমাদের সামনে এই অধ্যায়ে সবগুলো টপিক তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। বিশেষ করে তোমরা ব্যাংক হিসাবের প্রকারভেদটা এবং হচ্ছে কেওয়াইসি ফর্মটা একটু গুরুত্ব সহকারে দেখবা এবং হচ্ছে ব্যাংক হিসাবের গুরুত্বটা একটু ভালোভাবে দেখবা। তাহলে এই টপিকগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে। তাহলে পরে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আগামী শুক্রবার ঠিক রাত 10টায় আবারও ফিন্যান্স ব্যাংকিং বিমার 2য় পত্রের 6ষ্ঠ অধ্যায় নিয়ে হাজির হচ্ছি। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।